আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। কুমার শানুর একটা গান আছে, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল, ভুল সবই ভুল। বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ পড়ার সময়ে আমার মনে হয় যা শিখেছি তার প্রায় সবই ভুল। একটা বাক্য খেয়াল করো, ছাত্রছাত্রীদের ফটোকপি করা হয়। তোমাদের বলতে হবে এখানে কি ভুল রয়েছে। আবার দেখো, ভালোবাসা খালি আছে, শুদ্ধ রূপ হবে ভালো বাসা খালি আছে। আরেকটা বাক্য খেয়াল করো, আমি একজন সফল ব্যর্থ মানুষ, মানে একেবারে পুরোপুরি ব্যর্থ, সফলভাবে যিনি ব্যর্থ হয়েছেন। তোমাদের বলতে হবে এই বাক্যটাকে আমরা শুদ্ধ বলতে পারি কিনা। এর আগের 5টা লেকচারে আমরা বিভিন্ন রকম অপপ্রয়োগ নিয়ে কথা বলেছি। আজকে মূলত যথার্থ শব্দ ব্যবহার না করার ফলে যে ধরনের অপপ্রয়োগ হয় সেটা আলোচনা করব। একটা বাক্য খেয়াল করো, রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন। আমরা এর আগের বাক্যে দেখেছি সাকসেসফুল ফেইলর বা সফল ব্যর্থ মানুষ। এখানেও খেয়াল করো, এখানে কবির ধরন বুঝবে। তো এই বিশেষণ ব্যবহারের ক্ষেত্রে, বাক্যে এরকম শব্দ ব্যবহারের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা বাক্যের মূল বক্তব্যের সাথে সাযুজ্যপূর্ণ হয় না বা মিল খায় না। খেয়াল করো, ভয়ঙ্কর শব্দটা নেতিবাচক ভাব ধারণ করে। এজন্য আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি ছিলেন, কারণ এই বাক্যে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ইতিবাচক কথা বলা হয়েছে। এজন্য এখানে নেতিবাচক ভাবধারার কোনো শব্দ ব্যবহার করলে অপপ্রয়োগ হবে। আবার দেখো, রবীন্দ্রনাথ ভয়ঙ্কর প্রতিভাবান কবি ছিলেন। একই রকম হবে রবীন্দ্রনাথ অত্যন্ত প্রতিভাবান কবি ছিলেন। ভয়ঙ্কর যেহেতু নেতিবাচক, এ কারণে এটা হবে না, বরং ইতিবাচক শব্দ বসবে। বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল, একই রকম হবে বঙ্কিমচন্দ্রের অসামান্য প্রতিভা ছিল অথবা অসাধারণ প্রতিভা ছিল। তার সাংঘাতিক আনন্দ হলো। আনন্দ শব্দটাকে বিশেষায়িত করেছে সাংঘাতিক শব্দটা, আর এটা যেহেতু নেতিবাচক ভাবধারার শব্দ, এ কারণে এটা হবে অত্যন্ত আনন্দিত হলো। হলো ওকার হবে, যেহেতু অর্থ বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে। ছেলেটি ভয়ানক মেধাবী, একই রকম যেহেতু মেধাবী ইতিবাচক শব্দ, এ কারণে ভয়ানক বসবে না, হবে ছেলেটি খুব মেধাবী অথবা ছেলেটি অত্যন্ত মেধাবী। আর যদি বাক্যটা নেতিবাচক হয় তো নেতিবাচক ভাবধারার ওইরকম কোনো শব্দ বসবে। আপনি কি জানেন 1956 সালে জার্মানির একজন মানুষ পুলে ঝাঁপ দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে ভিজে গেছিল। বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। খেয়াল করো, এটা একটা জাতীয় ভুল। তোমরা প্রায় সকল জায়গাতেই দেখবে এটা এখানে সাল লেখা, অথচ এখানে সাল হবে না। শাব্দিকভাবে সাল অর্থ বছর বা অব্দ, এটা মূলত বাংলা বা হিজরি সনকে বোঝায়। এজন্য এক্ষেত্রে সাল হবে না, এখানে খ্রিস্টাব্দ বসবে। যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যে দিন গণনা হয় সেটাকে খ্রিস্টাব্দ বলে। এখানে সাল লেখাটা অপপ্রয়োগ বা ভুল। ঝাঁপ দিয়েছিল, ছিল ওকার হবে না, ভিজে গেছিল না, গিয়েছিল। আবার দেখো, উৎপন্ন বৃদ্ধির জন্য চাই কঠোর পরিশ্রম। এখানে হবে
উৎপাদন বৃদ্ধির জন্য চাই কঠোর পরিশ্রম। উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। একই রকম বাক্য। উত্তর হবে উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। তার সৃজিত ভুলে তার ভবিষ্যৎ নষ্ট হলো। সৃজিত পরিচালক নয়, বরং সৃজিত এর অর্থ সৃষ্ট বা নির্মিত। তবে এই বাক্যে সৃজিত বসবে না, এখানে হবে তার নিজের ভুলে তার ভবিষ্যৎ নষ্ট হলো। নিজের বিষয়ে তার কোনো মনোযোগ নেই, হবে নিজের সম্পর্কে তার কোনো মনোযোগ নেই। এখানে কোন অর্থ বিভ্রান্তির সম্ভাবনা আছে, এই জন্য এটা ওকার হবে। মনোযোগ বানানটাও খেয়াল করো, ওকার হবে। মরহুম ডাক্তার আব্দুর রশিদ সাহেবের চেম্বার। তোমাদের বলতে হবে এখানে কি কি ভুল রয়েছে। বিশেষত মরহুমের চেম্বার হতে পারে কিনা এটা একটু ভেবে দেখো। আর আমরা এর আগেও বলেছি এখানে যে বিসর্গ দেওয়া হয় এই বিসর্গগুলো হবে না, হবে ডট। আবার দেখো, তোমার পরশ্রী কাতরতায় আমি মুগ্ধ। পরের শ্রী বা সৌন্দর্য দেখে, ভালো দেখে যে কাতর হয় তাকে বলে পরশ্রী কাতর। পরশ্রী কাতরতা দেখে কেউ কখনো মুগ্ধ হয় না, বরং এটা দেখে মানুষ হতবাক হয়, অবাক হয়। এজন্য মুগ্ধ শব্দ ব্যবহার করা যাবে না, আমরা লিখব অবাক হলাম, নির্বাক হলাম। প্রিলিতে এসেছিল এটা, লিখিত পরীক্ষায় এসেছে এটা। উত্তর হবে তার পরশ্রী কাতরতা দেখে আমি অবাক হলাম। আজ রাতে বজ্রপতনের সম্ভাবনা আছে। সম্ভাবনা ইতিবাচক শব্দ, এ কারণে হবে আজ রাতে বজ্রপাতের আশঙ্কা আছে। সম্ভাবনা শব্দটাকে ইতিবাচকভাবে দেখা হয়, আর আশঙ্কা নেতিবাচক ভাবকে ধারণ করে। মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন। এখানে শোকানল রূপক কর্মধারয় সমাস। শোক রূপ অনল, মগ্ন অর্থ বিহ্বল, আত্মহারা বা নিবিষ্ট। অনলে কেউ কখনো আত্মহারা হয় না, বিভোর হয় না, মগ্ন হয় না, বরং শোকানলে মানুষ দগ্ধ হয়। এ কারণে মগ্ন শব্দ ব্যবহার করলে ভুল হবে। দুইটা শব্দ খেয়াল করো, সাক্ষী ও সাক্ষ্য। কোনো ঘটনা বা বিষয় প্রত্যক্ষকারীকে সাক্ষী বলা হয়, বা প্রত্যক্ষদর্শী বা ঘটনা সম্পর্কে জানে এমন, অথবা সাক্ষ্য দেয় যে। এটা একটা ব্যক্তিবাচক শব্দ। আর এই সাক্ষী যা করে বা সাক্ষীর কর্ম যেটা, সেটা হলো সাক্ষ্য। সাক্ষী সাক্ষ্য দেয় বা জবানবন্দি দেয়। শব্দ দুটার বাক্যে ব্যবহার দেখো। লোকটি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, তাহলে খেয়াল করো এখানে হবে লোকটি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, কারণ সাক্ষী ব্যক্তিবাচক, সাক্ষীর কর্ম হচ্ছে সাক্ষ্য। একই রকম সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, হবে সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে। এ মামলায় আমি সাক্ষী দেব না, হবে এ মামলায় আমি সাক্ষ্য দেব না। তিনিও আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, হবে তিনিও আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। আমরা বানান শুদ্ধিকরণের লেকচারে বলেছিলাম বাড়ি, গাড়ি, শাড়ি এগুলো রস্বইকার হয়। এই হিসেবে এখানে বাড়ি রস্বইকার হবে। আবার হাজি, এটা যেহেতু আরবি শব্দ, বিদেশি শব্দ, এ কারণে রস্বইকার হবে। তিনটা শব্দ খেয়াল করো, উন্নত, অনুন্নত আর উন্নয়নশীল। একটা বাক্য আসে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। এক্ষেত্রে খেয়াল করো, হয় উন্নত হতে পারে
অথবা অনুন্নত হতে পারে, অথবা উন্নয়নশীল। ইংরেজিতে যেটাকে আমরা ডেভেলপিং বলি, উন্নতি করছে এমন। তো বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এখানে উন্নত এর পরে শীল বসবে না, আর যদি উন্নত এর পরে শীল বসানো হয় সেটা অপপ্রয়োগ হবে। এর জন্য উত্তর হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আরেকটা শব্দ দেখো, অজ্ঞানতা। এটাকে যদি অজ্ঞতা অর্থে ব্যবহার করা হয় তাহলে অপপ্রয়োগ হবে। অজ্ঞানতা শব্দটা বাংলায় জ্ঞানহীনতা, জ্ঞান শূন্যতা ইত্যাদি অর্থ ধারণ করে, তবে এটাকে অজ্ঞতা অর্থে ব্যবহার করলে ভুল হবে। একটা বাক্য খেয়াল করো, এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। উত্তর হবে এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ। সে যে ব্যাকরণের বিভীষিকায় ভীত নয়, আশা করি তুমি তা জানো। উত্তর হবে ব্যাকরণের ভয়ে সে যে ভীত নয়, আশা করি তুমি তা জানো। এখানে শব্দগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। সে যে ভীত নয়, আশা করি তুমি তা জানো। এখানে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে, এই কারণে এটা হবে জানো, জান না। আবার দেখো, তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার। সহোদর শব্দটার সমাস করলে হয় সমান উদর যাদের বা যার, একই মায়ের পেট থেকে যাদের জন্ম হয়েছে তারা সহোদর। আবার অন্যদিকে পিতার অন্য পত্নীকে বিমাতা বলা হয় বা সৎমা। শব্দটা গঠিত হয়েছে বিমাতৃ যোগ এও প্রত্যয় যোগে। যেহেতু বাবা এক মা দুই, এ কারণে একই পেট থেকে জন্ম হওয়ার সুযোগ নেই। এজন্য এই বাক্যটা ভুল হবে বিমাতার গর্ভজাত ভাই, বৈমাত্রেয় ভাই ডাক্তার। তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ, একই বাক্য। উত্তর হবে তার বৈমাত্রেয় ভাই অসুস্থ। এখানে সাধু ভাষা হবে না, হবে চলিত রীতি। সহোদর হবে না, হবে ভাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান। শুদ্ধ রূপ হবে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। এখানে চারিদিক না, চারদিক। ঘূর্ণীয় না, ঘূর্ণায়মান হবে। অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত হবে কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত। ব্যাপার জফলা আকার হবে। পরবর্তীতে আপনি এলে ভালো হবে। উত্তর হবে পরবর্তীকালে আপনি এলে ভালো হবে। আমি রান্না করি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে পারে না, এটা তাদের ব্যর্থতা। বলতে হবে এখানে কি ভুল রয়েছে। উত্তর না, নেই, নয় এগুলো আলাদা করে লিখতে হবে। পারে না হবে। আবার খেয়াল করো, অন্যায়ের প্রতিদান দুর্নিবার্য। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। হবে অন্যায়ের প্রতিদান অনিবার্য বা দুর্নিবার। এখানে একটা কথা মনে রাখো, যা কোনোভাবেই নিবারণ করা যায় না সেটাকে বলে অনিবার্য। অন্যদিকে যেটা নিবারণ করা কষ্টকর বা কষ্টসাধ্য, সম্ভব তবে কষ্ট হয় বা কঠিন, সেটা হবে দুর্নিবার। তবে এখানকার দুর্নি এখানকার বার্য, বা এখানে অনি এখানকার বার, এরকম লেখা যাবে না। যে কোনো একটা লিখতে হবে, অনিবার্য অথবা দুর্নিবার। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য, একই বাক্য। এখানে প্রতিদান, এখানে প্রতিফল। খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে। মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন। এখানে মহারাজা হবে না, সমাসের নিয়মে এটা মহারাজ হবে। তবে আরেকটা বিষয় হলো, এটা কি সভাগৃহে হবে নাকি সভাকক্ষে হবে, এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে। একটু খোঁজাখুঁজি করলে দেখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরিতে লিখেছেন সভাগৃহে প্রবেশ করিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাস বউ ঠাকুরানীর হাটেও সভাগৃহ শব্দ ব্যবহার করেছেন। তবে কেউ কেউ যুক্তি দেন, সভা তো কোনো গৃহে হয় না, সভা তো একটা কক্ষে হয়, কনফারেন্স রুমে হয়, সম্মেলন কক্ষে হয়। এর জন্য তারা এই শব্দটাকে সভা কক্ষ লিখতে চান। তবে এখানে মনে রাখা উচিত, গৃহ শব্দের অর্থ বাড়ি, ভবন, বাসস্থান বটে, তবে গৃহ শব্দের অর্থ কক্ষও হয় বা ঘর হয়। এজন্যই বলি, যে সকল লেখক সভাগৃহ শব্দ ব্যবহার করেছেন তাদের লেখার পেছনেও যথেষ্ট যুক্তি রয়েছে। তবে নামকরা সাহিত্যিক মাত্রই সভাগৃহ শব্দই ব্যবহার করেছেন। তোমরা যাচাই করে দেখো। আর করিলেন, এটা সাধু ভাষারীতির শব্দ, চলিত ভাষারীতিতে হবে করলেন। আবার দেখো, এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা। এখানে উত্তর হবে, এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। ষোড়শ একটা ক্রমবাচক শব্দ। ক্রমবাচক শব্দগুলো যেমন একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, তবে এর পরে ষষ্ঠদশ হয় না, হয় ষোড়শ। এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদকম্প উপস্থিত হল। এর উত্তর হবে, এই দুর্ঘটনা দেখে আমার হৃদকম্প শুরু হলো। হৃদকম্প অর্থ বক্ষ স্পন্দন বা হৃৎপিণ্ডের কম্পন। বিবাদমান দুটি দলে সংঘর্ষ হয়। উত্তর হবে বিবদমান। অপপ্রয়োগের দ্বিতীয় লেকচারে আমরা বলেছিলাম যে প্রবহমান, বিবাদমান এগুলোর সাথে যখন মান প্রত্যয় যুক্ত হয় তখন প্রবাহ প্রবহ হয়ে যায়, বিবাদ বিবদ হয়ে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর হবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার খেয়াল করো, এখানে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়। এক কপি পাসপোর্ট সাইজের ছবি। বলতে হবে কয়টা ভুল রয়েছে এখানে। উত্তর, এখানে রঙিন হবে না, হবে রঙিন। পাসপোর্ট নয়, বরং পাসপোর্ট সাইজের ছবি। একটা বাক্য খেয়াল করো, জাতীয় প্রেস ক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। সংবাদ অবস্তুগত ধারণা, দেখা যায় না, এটা সম্মেলন হতে পারে না। তবে সাংবাদিকদের মিলন হতে পারে, সম্মেলন হতে পারে, ব্যক্তিবর্গের সম্মেলন হতে পারে। আবার খেয়াল করো, মানুষের শরীর ঘেঁষা যেসব সংস্কার জীব সৃষ্টির ইতিহাসে, সেগুলো অনেক পুরনো। শারীরিক ঘেঁষা হবে না, হবে শরীর ঘেঁষা। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। অধ্যাপনা বলতে বোঝায় শিক্ষাদান, এটা অধ্যাপকের কাজ। তবে ছাত্রদের কাজ হলো অধ্যয়ন করা। কথাটি সঠিক নয়, তাহলে উত্তর হবে কথাটি ঠিক নয়, এই দন্তস্ব লাগবে না। প্রেক্ষিত এর অর্থ যা প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে এমন, অর্থাৎ প্রেক্ষিত শব্দের সঙ্গে দৃষ্টি, দেখা, দর্শিত এসব অর্থ জড়িত আছে। তবে এই প্রেক্ষিত শব্দটা যদি পটভূমি বা ব্যাকগ্রাউন্ড অর্থে ব্যবহার করা হয় তাহলে সেটা অপপ্রয়োগ হবে। একটা বাক্য খেয়াল করো, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে তার আবেদন মঞ্জুর করা যায়। উত্তর হবে বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে তার আবেদন মঞ্জুর করা যায়। পরিপ্রেক্ষিত মানে হলো পটভূমি, তবে প্রেক্ষিত অর্থ দৃষ্টি। এগুলো নাপিতের চোখেও জল চলে এলো যখন এক ভদ্রলোক বললেন, চুলটা এত ছোট করে কাটো যেন বউয়ের হাতের মুঠোয় না আসে। বলতে হবে এখানে কি কি ভুল রয়েছে। এখানে মূল আলোচ্য বউ। বউয়ের রূপ কেমন হবে
বউ কি ঘোমটা দিয়ে থাকবে নাকি এরকম হবে, এটা নিয়ে তোমাদের মধ্যে একটু আলোচনা হয়েছে। তো আমরা বউকে এরকমই রাখবো এবং এটাই যৌক্তিক। বাংলা একাডেমিও বউকে এরকমই রাখতে চান, আর ঘোমটা দেওয়াতে চান না। এখানে খেয়াল করো, সংস্কৃত ভাষার বধূ প্রাকৃততে এসে হয়েছে বহু, এখান থেকে বউ, এখানে ঔকারের কোনো কিছু নেই, অতএব ওইটা ভুল, এটাই শুদ্ধ। এ নির্মম হত্যাকাণ্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল। নির্মম অর্থ মমতা নেই এমন, হৃদয়হীন, নিষ্ঠুর ইত্যাদি। তবে এটা হবে নৃশংস হত্যাকাণ্ড। নির্বাক হয়ে গেল, বাকশূন্য, হতবাক হয়ে যাওয়া। কুপুরুষের মতো কাজ করবে না, হবে কাপুরুষের মতো কাজ করবে না, মতো ওকার হবে। কুপুরুষের মতো কথা বলছো কেন? উত্তর হবে কাপুরুষের মতো কথা বলছো কেন? ভ্রান্তি কিছুতেই ঘুচে না, উত্তর হবে ভ্রান্তি কিছুতেই ঘোচে না। এটা ঘুচে চলিত ভাষা রীতির শব্দ। আবার দেখো, অসহ্যনীয় ব্যথা হতে পারে না, হবে অসহ্য বা অসহনীয়। এখানে খেয়াল করো, অসহনীয় শব্দটা গঠিত হয়েছে ন যোগ সহ ক্রিয়ামূল যোগ অনীয় প্রত্যয় যোগে। আবার অসহ্য গঠিত হয়েছে সহ যোগ জ, সহ্য, এর সাথে ন যোগ হয়েছে। তো একই সাথে তুমি যদি জ প্রত্যয় আবার অনীয় প্রত্যয় যোগ করো তাহলে অপপ্রয়োগ হবে। তোমার তথ্য গ্রাহ্য যোগ্য নয়। গ্রাহ্য অর্থ গ্রহণযোগ্য, স্বীকার্য বা বিবেচ্য। আমরা বলবো তোমার তথ্য গ্রহণযোগ্য নয়। পরোপকার মানুষত্বের পরিচায়ক, হবে পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক। সাবধানপূর্বক চলবে, উত্তর হবে সাবধানে চলবে। আর ইউ নিউ ইংলিশ টিচার? উনি উত্তর দিচ্ছেন ইয়েস আই আর। বলতে হবে এখানে কি ভুল রয়েছে, আই এম। একটা বাক্য দেখো, নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে, হবে নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে। অস্ত যায় সূর্য বটে, তবে যখন মান যোগ হয় তখন অস্তায়মান হয়ে যায়। ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর সমাহার দ্বিগু সমাস, তবে এখানে আবার যদি সমাহার লেখা যায় তাহলে অপপ্রয়োগ হবে, কারণ ষড়ঋতুর মাঝেই ৬ ঋতুর সমাহার শব্দটা লুকিয়ে আছে। উত্তর হবে ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আবার দেখো, বিস্ময়াভিভূত হতবাক চিত্ত। বিস্ময়াভিভূত অর্থই হলো বিস্ময় দ্বারা অভিভূত বা বিস্ময়ে আত্মহারা বা হতবাক। তবে এর সাথে যখন আবার হতবাক লাগানো হয় তখন এর শব্দ বাহুল্য জনিত অপপ্রয়োগ ঘটে। সময় বড় সংক্ষেপ, বিশেষণ হবে সময় বড় সংক্ষিপ্ত হবে। আবার খেয়াল করো, অত্র তত্র যত্র। অত্র শব্দের অর্থ এখানে, তত্র শব্দের অর্থ সেখানে, যত্র শব্দের অর্থ যেখানে, যত্র তত্র অর্থ যেখানে সেখানে। তবে অত্র অফিস, অত্র বিশ্ববিদ্যালয়, অত্র স্থান এরকম প্রায়ই দেখা যায়। লিখতে হবে এই অফিস, এই বিশ্ববিদ্যালয়, এই স্থান ইত্যাদি। আরেকটা শব্দ আঙ্গিক, এর অর্থ অঙ্গ সম্পর্কিত, তবে এটাকে যদি কলাকৌশল অর্থে ব্যবহার করা হয় সেটা ভুল হবে। একটা দোকানের নাম দেখো, স্টার জলসা অটো চার্জার রিক্সা সেন্টার। বলতে হবে নামটা ঠিক আছে কিনা। একটা শব্দ দেখো, পূর্বাহ্ন
অর্থ দিনের প্রথম ভাগ বা সকালবেলা, তবে পূর্বাহ্ন শব্দটা যদি পূর্বে বা আগে অর্থে ব্যবহার করা হয় তাহলে অপপ্রয়োগ হবে। প্রামাণ্য এর অর্থ বিশ্বস্ততা, তবে এটা প্রমাণ সিদ্ধ বা বিশ্বাসযোগ্য অর্থে ব্যবহার করলে অপপ্রয়োগ হবে। শায়িত, শায়িত শব্দের অর্থ শয়ন করানো হয়েছে এমন, যিনি নিজে শুয়ে আছেন তাকে শয়ান বলা হয়। শুয়ে আছেন অর্থে শায়িত শব্দের প্রয়োগ বহুল প্রচলিত হলেও এটা অশুদ্ধ। অসুস্থ ব্যক্তিকে শোয়ানো হয়েছে, সেক্ষেত্রে শুধু শায়িত হবে। ফরাসীয় অর্থ ফরাসি দেশীয়, এর সাথে ইয় প্রত্যয় যোগ করে ফরাসীয় লিখলে অপপ্রয়োগ হবে। একই রকম ভুল, রুশীয় হবে না, হবে রুশ, কারণ রুশ অর্থই হল রাশিয়ার অধিবাসী বা ভাষা। মার্কিনই হবে না, হবে মার্কিন। মার্কিন বলতেই বোঝায় যুক্তরাষ্ট্রের অধিবাসী বা যুক্তরাষ্ট্রে উৎপাদিত। এতক্ষণ যেগুলো আলোচনা হলো, এর মাঝে কোনো সমস্যা থাকলে বা বুঝতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার বলায় অথবা লেখায় যদি কোনো ভুল চোখে পড়ে তোমাদের, তাহলে সেটাও অবশ্যই জানাবে। একটা কথা আছে, সাফল্যের কোনো লিফট নেই, তোমাকে সিঁড়ি বেয়েই উপরে উঠতে হবে। একটা কথা মনে রেখো, 10-20 মিনিটের একটা লেকচার শুনেই যদি একটা অধ্যায়ের প্রস্তুতি নেওয়া হয়ে যেত, তাহলে সফলতা অর্জনের গল্পগুলো অন্যরকমভাবে লেখা হতো। এজন্য যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা তো দেখবেই, এর পাশাপাশি বিরাম চিহ্ন সহ অন্য অধ্যায়গুলোও মনোযোগ দিয়ে দেখবে, কারণ অপপ্রয়োগ ব্যাকরণের প্রায় সবগুলো অধ্যায়ের সাথেই জড়িত। তাই ভালো করে প্রস্তুতি নাও। মনে রেখো, প্রস্তুতিকালে বেশি ঘাম ঝরালে যুদ্ধে কম রক্ত ঝরে। তোমাদের প্রস্তুতি যেন ভালো হয়, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। একটা ভালো প্রস্তুতি তোমাকে এই যুদ্ধে জয়ী করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।